আজল বাড়ি হেলাল, আপনার কাছে আসি সরাসরি আসলে প্রশ্নটি, সেটি হচ্ছে জ্বালানি তেলের আসলে মজুত এবং সংকট কি অবস্থায় আছে? কারণ আমরা যেভাবে পাম্পগুলোতে ভিড় দেখছি, মানুষের ভিতরে শঙ্কার জায়গা দেখছি, সেটি নিরসন করবার জন্য আসলে সরকারের পক্ষ থেকে খুব পরিষ্কার ধারণা তারা পাচ্ছে না বলে তারা নানা সময় গণমাধ্যমকে বলেন। দেখেন, পরিষ্কার ধারণা গতকাল সংসদে, এখন তো বলতে হবে গত পরশু, যেহেতু 12টা বেজে গেছে, আমাদের মাননীয় জ্বালানি মন্ত্রী 300 বিধিতে দাঁড়িয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আমাদের যে ডিপো, 3টি ডিপো আছে, মেঘনা, পদ্মা, যমুনা, এই ডিপোয় আমাদের যে তেলগুলো আছে সেই তেলগুলো যখন পাম্পে আনা হচ্ছে, পাম্পে তেল রয়েছে, লেখছে যে তেল নাই, পাম্পের মালিক। আপনি অভিযান যখন চালানো হয়েছে, আপনি দেখেছেন সমস্ত পত্রিকা রিপোর্ট করেছে, বণিক বার্তা, প্রথম আলো, যে 2,85,000 লিটার এই সমস্ত পাম্পের মালিকরা তেল সরিয়ে আপনার বিভিন্ন জায়গায় ড্রাম মজুত করে রেখেছে। এটা সরকারকেই দেখতে হবে। এটা যে ওই যে বললাম না যে আমাদের যে ন্যাশনাল মোরাল ক্যারেক্টার বা আপনি এথিক্যাল যে ডিটোরিয়েশন ঘটছে, সে মজুদদার কখন তেলের দামটা বাড়বে তখন তিনি ওইটা বেচবে। সুতরাং এই যে আপনার চর্যবৃত্তিগুলো তেলের পাম্পওয়ালাগুলো করছে, এটা তো অবশ্যই পুলিশিংয়ের ব্যবস্থা থাকা দরকার, তাই না? কারণ বিদ্যুৎ মন্ত্রণালয়ের আন্ডারে তো কোনো ওয়ার্কফোর্স নেই যে তারা এ তো পুলিশিংয়ের থাকতে হবে। তো আমাদের এবার দেখেন যে তেল আমাদের সংকট হতে পারে, এই থেকে আমরা কিন্তু এই বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি করেছি এবং দেখেছেন যে আমরা বিকল্প উৎস যেমন সিঙ্গাপুর আর হংকং, এখান থেকে কিভাবে আনা যায়। তারপরে আমরা স্পট মার্কেটিং, ভারত থেকে ওই যে বিপিসি আন্ডারে আমাদের যে আগে যে চুক্তি ছিল সেটা তেল আসছে। তারপরে স্পট মার্কেটিং করে আমরা অনেকগুলো এলএনজি কিনেছি, প্রায় 300 কোটি টাকার, খুব সম্ভব, আমার ফিগারটা মনে নেই। তারপরে আপনি দেখেন হরমুজ প্রণালী দিয়ে একমাত্র বাংলাদেশের 6টি জাহাজ, এখন হচ্ছে 11টি জাহাজ, আমরা ইরানের সাথে কথা বলে সেটা, আর মালয়েশিয়া আমি দেখলাম যে ওরাও একটা চুক্তি করেছে, 16টা জাহাজের মধ্যে 10টা আসছে, আমাদের আসছে। তাহলে এই যে সরকারের এই কাজগুলো তো রয়েছে, তাই না? এবং আমরা সবচেয়ে বড় জিনিস হলো যে আপনি এই যুদ্ধের নাম করে এমন কোনো সরকার নেই যে তার তেলের দাম বাড়াইতো না। আমরা কিন্তু তেলের দামটা এখনো বাড়াইনি, আমরা কিন্তু এটা সহ্য করে চলেছি, অর্থাৎ ভর্তুকি দিয়ে হলেও জনগণকে স্বস্তি দিচ্ছি। আমার এখন এই তেলের ব্যাপারে আমার বক্তৃতার থেকে আমি এই যে বর্তমানে বাংলাদেশে এই জুলাই সনদ আর এই যে গণভোট নিয়ে যে একটা রহস্য সৃষ্টি হয়েছে, এইটা নিয়ে আমি একটা কথা বলতে চাই যে 1939 সালে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে আপনার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল রাশিয়ার রহস্যজনক ভূমিকাকে লক্ষ্য করে একটা কথা বলেছিলেন যে রিডল র্যাপড ইন এ মিস্ট্রি ইনসাইড অ্যান ইনিগমা, অর্থাৎ একটা ধাঁধা যেটা আপনার রহস্যে মোড়ানো, কিন্তু তার ভিতরেও একটা প্রহেলিকা। জামাতের আজকালকার চরিত্র দেখে আমার এই উইনস্টন চার্চিলের এই বক্তব্যটা মনে হয়, রাশিয়ার যুদ্ধের অবস্থা দেখে তিনি যুদ্ধে জড়াবে কি জড়াবে না, কারণ রাশিয়া জার্মানির সাথে একটা অনাক্রমণ চুক্তি করেছিল, তখন ওই চার্চিল বলেছিল যে রাশিয়া তার নিজের স্বার্থ আগে দেখে। আপনি দেখেন জামাত 72-এর সংবিধানকে ছুড়ে দিতে চায়, আবার এই 72-এর সংবিধান যে কতবার সংশোধিত হয়ে আজকের যে সংবিধান, সেই সংবিধানের অধীনে আপনারা শপথ নেননি। আপনার ডক্টর ইউনূস সরকার শপথ নিয়েছেন, সেই সরকার অধীনে নির্বাচন করেছেন, অর্থাৎ 72 সংবিধানের অধীনে করেছেন। তারপরে দেখেন এই যে সুমন ভাই বলছিলেন যে জামাত ইসলাম বলেছে শরিয়া আইন চালু করবে, এখন বলে করব না। আপনি দেখেন তাদের লোগোতে ছিল একামতে দিন, মানে দিনের ব্যবস্থা কায়েম করে উঠেই দিল। তার মানে কি আপনি আপনার পজিশন রহস্য সকল উত্তর আমাদের হাতে সময় আসলে একটু কম, আমরা এই সকল প্রশ্নের উত্তর পাবো। আমাদের তেল নিয়েও একটা হুজুগ যে তৈরি হয়েছে, এই আমাদের মেসেজটা আরো ক্লিয়ার হতে হবে, এটা ঠিক
যে আমাদের মজুদ কত আছে, কিন্তু মজুদ যখন আমাদের রয়েছে সেটা আমরা পাম্পে দিচ্ছি, পাম্পের এই চর্যবৃত্তি এটার জন্য পুলিশিং করা সরকারের একান্ত প্রয়োজনীয়। অবশ্যই। আমাদের সরকারকে এই বিষয়টা আরো নজরদারি করতে হবে। নিশ্চয়ই। কারা কারা তেল এই নিশ্চয়ই। চুরি করলো। বাংলাদেশে মোট জ্বালানি তেলের চাহিদা কিন্তু প্রায় 75 লাখ টন বছরে। তো এর মধ্যে ম্যাক্সিমাম যেটা হচ্ছে আপনার ডিজেলটা হচ্ছে দরকারি, এবং ডিজেলটাই আমরা ইম্পোর্ট করি। আর বাকি যেগুলো আছে এখন যে মজুদ যেটা আছে এখন 1,92,000 মেট্রিক টনের মতো, 1,92,000 হ্যাঁ, হ্যাঁ 919 টন মজুদ আছে যেটা বলছেন। এবং বিকল্প উৎস থেকে এখন ওই ইন্দোনেশিয়া থেকে 60,000 লিটার আসতেছে, তারপরে চীন, সিঙ্গাপুর, ভারত থেকেও আসতেছে। তো গভর্নমেন্ট চেষ্টা করতেছেন যে অন্যান্য ওয়েগুলো থেকে যে আনা যায় কিনা, বা বিকল্প উৎস। এখন বিশেষ করে ডিজেল যদি এফেক্ট পড়ে, ডিজেলের এফেক্ট পড়লে আপনার স্বাভাবিকভাবে পরিবহন, তারপরে সবকিছু, বিদ্যুৎ, সব সেক্টরে কিন্তু সেক্টরে প্রভাব আপনার এটার মানে ডিরেক্ট প্রভাবটা পড়বে। তো সেক্ষেত্রে এখন বিকল্প উৎস ছাড়া আসলে কোনো সুযোগ নাই আপনার। আর পাশাপাশি এই যে গত 3 তারিখ থেকে প্রায় 3,500-এর মতো অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে অলমোস্ট হেলাল ভাই যেটা বললেন 2 লাখ 2,80,000 এর উপরে জব্দ করা হয়েছে। টন। মানে মজুদদাররা তারা মনে করেছে যে এই সুযোগে তারা তাদের দাম বাড়িয়ে তারা তাদের, কিন্তু সেটা গভর্নমেন্ট হয়তো স্ট্রিক্টলি ইয়ে করাতে সেই জায়গাটা এখন একদিকে কঠোর মনিটরিংও দরকার, আবার বিকল্প উৎস থেকে ডিজেলটা অন্তত যেন আনা যায় সেটা। ব্যারিস্টার সাজ্জাদ আলী, প্রথমত জামাতের প্রসঙ্গে যদি বলতে চান বলতে পারেন, তবে আপনার দৃষ্টিতে সরকারের এই যে জ্বালানি সংকট মোকাবেলার যে নানা ধরনের উদ্যোগগুলো, সেটি কিভাবে আপনি মূল্যায়ন করেন? তেল থেকে জামাতের দিকে আলোচনাটা চলে যাচ্ছে। আসলে আমার মনে হচ্ছে জামাতে অনেক লুকিয়ে আছে, সেজন্য সরকারকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হয়, কারণ সরকারের জ্বালানি ব্যাপারে অনেকগুলো স্টেপ অবশ্যই সবচেয়ে অ্যাপ্রিসিয়েট করার মতো, কারণ এই জন্য এখনো তারা দামটা বাড়াচ্ছে না, যেটা মানুষের পুরো মানে লাইফস্টাইলকে বেসিক্যালি প্রভাবিত করবে, সবকিছুর দাম বৃদ্ধি করবে। আসলে বিএনপির এটা একটা ব্যাড লাক, কারণ 2001 সালে যখন ক্ষমতায় আসলো তখনই 9/11 হলো, আফগানিস্তান যুদ্ধ হলো বেশ অল্প সময় পরে, আবার এবার ক্ষমতায় আসলো, আবার 2026 সালে ইরান যুদ্ধ শুরু হলো। এখন এটা অবশ্যই বলে কেউ আসেনি, হঠাৎ করে যুদ্ধ, এটা ফরচুনেটলি হোক তাদেরকে এই বার্ডেন নিতে হচ্ছে, সবকিছুতে ইফেক্ট করছে। কিন্তু বাংলাদেশের জ্বালানি ক্ষেত্রে হঠাৎ করে যেটা মানে একটা এই যে মানে একটা হাহাকার পড়ে গেছে, এটা বেসিক্যালি বর্তমান জ্বালানি মন্ত্রী যিনি আছেন তিনি ওই যুদ্ধের পরে হঠাৎ করে একটা স্টেটমেন্ট দিয়ে বলেছেন আমাদের জ্বালানি মজুদ নেই। এই কথার পরে বেসিক্যালি মানুষের মধ্যে একটা হিড়িক পড়ে গেছে, যে যার মতো করে অতিরিক্ত তেল মজুদ করতেছে, চুরি করতেছে বা কালোবাজারি করতেছে। এর পরে বেসিক্যালি এটা শুরু হয়েছে। এটা একটা সরকারের অবশ্যই ব্যর্থতা, এটা স্বীকার করতেই হবে। কিন্তু তারপরে সরকার কিন্তু বিকল্প উৎস থেকে ম্যানেজ করছে। আজকেও মানে একটু আগে দেখলাম মালয়েশিয়া থেকে তেল আসছে, এরপর শেখ হাসিনা কিন্তু ভারত থেকে পাইপলাইনে তেল আনার জন্য ইস্যু চালু করেছিল। কিন্তু বাংলাদেশে কখনো 3 মাস 6 মাসের তেল মজুদ থাকে না। বেসিক্যালি বাংলাদেশে একটাই রিফাইনারি, যে এই রিফাইনারিতে 15 দিন বা 20 দিনের তেল মজুদ থাকে। বাকি তেলগুলো হয়তো রাস্তায় থাকে, সাগরে থাকে, আসতে থাকে, আর কিছু তেল এলসি খোলা থাকে, যার কারণে এখানে মানুষের মানে ইয়া করার কিছু নাই, মানে ভয় পাওয়ার কিছু না আমি মনে করি। আর তেল শুধু মধ্যপ্রাচ্য থেকে আসে বা হরমুজ প্রণালী থেকে আসে তাও না, মানুষ এটা হয়তো জানে না। আরো অনেকগুলো বিকল্প উৎস আছে। আমি মনে করি সরকার অবশ্যই সুন্দরভাবে এই ডিসিশন নিচ্ছে, মানুষের জীবন মান যেন কোনোভাবে ইফেক্টেড না হয় এবং সরকারের যেন কোনো দুর্নাম না হয়। অবশ্যই আমরা আসলে সেই প্রত্যাশা করি সামনের দিনগুলোতে আমাদের হয়তো সংকটটি আমরা সেভাবে কাটিয়ে উঠতে পারবো। প্রতিদিন কিন্তু 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। হ্যাঁ, সেটিও আসলে একটি সামনের দিনগুলোতে এটারও একটা চাপ পড়তে যাবে। সো যদি এই তেল আসার প্রক্রিয়াটা যদি স্বাভাবিক রাখা না যায়, তাহলে সেখানেও এক ধরনের নিশ্চয়ই আমাদের এনার্জি এখন প্রডিউস করতে, আমাদের রিনিউয়েবল এনার্জি দরকার। আমাদের ভিতরে যে গ্যাস আছে এই গ্যাসগুলো উত্তোলন করে আপনার জ্বালানিতে পরিণত করা, সূর্যের আলো, পানি, বাতাস, এই সমস্ত রিনিউয়েবল এনার্জি ছাড়া আপনি বারবার তেল কিনে অন্যের উপর ডিপেন্ড করে জ্বালানির ব্যবস্থা যদি অন্যের হাতে থাকে তাহলে তো সমস্যা। আমাদের এইগুলো করতে হবে।